সমুদ্রকে আমরা অনেক সুন্দর এবং শান্তই দেখি। ঢেউ এসে তীরে আছড়ে পড়ে। অনেকে সমুদ্রের পাশে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখে। কিন্তু কখনো কখনো এই শান্ত সমুদ্রই কয়েক মিনিটের মধ্যে ভয়ঙ্কর শক্তিতে পরিণত হতে পারে। আর এই শক্তির নাম হচ্ছে সুনামি। এখন প্রশ্ন হলো, সুনামি কিভাবে হয়? সুনামি কেন হয়? কোন কোন অঞ্চলে এর প্রভাব বেশি দেখা যায়? এখন তাহলে চলুন কিছু তথ্য জেনে নেওয়া যাক। এখন কথা হলো, সুনামি কিভাবে হয়? এটি মূলত পানির একটি শক্তিশালী বিশাল ঢেউ। সমুদ্রের নিচে শক্তিশালী ভূমিকম্প হলে সমুদ্রের তলদেশ হঠাৎ ওপর নিচ সরে যেতে পারে, ফলে তার ওপর থাকা বিপুল পরিমাণ পানি স্থানচ্যুত হয়। সেই পানির শক্তি চারদিকে ছড়িয়ে পড়ে আর তৈরি হয় বিশাল একটি ঢেউ, যেটি সুনামি নামে পরিচিত। তবে গভীর সমুদ্রে এই ঢেউ অনেক সময় বড় দেখায় না। আবার পৃথিবীর সব জায়গাতেই সমানভাবে সুনামি হয় না। যেসব অঞ্চলে সমুদ্রের তলদেশে ভূমিকম্প, আগ্নেয়গিরির উৎপাত ও ভূত্বকের প্লেটের নড়াচড়া বেশি হয়, ঠিক সেই সব অঞ্চলেই সুনামির সম্ভাবনা বেশি। যেমন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চারপাশে ভূমিকম্প ও আগ্নেয়গিরির কার্যকলাপ বেশি। একে প্যাসিফিক রিং অফ ফায়ারও বলা হয়। জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, নিউজিল্যান্ড ও চিলি হলো এই অঞ্চলের উল্লেখযোগ্য দেশ। ভারত মহাসাগরও একটি ঝুঁকিপূর্ণ অঞ্চল। এখানেও শক্তিশালী ভূমিকম্পর ফলে ভয়াবহ সুনামির সৃষ্টি হয়েছিল। এর প্রভাব ছিল ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে। এছাড়াও ভূমধ্যসাগর, বঙ্গোপসাগর এগুলো কিছুটা ঝুঁকিপূর্ণ এলাকা। সময়টা ছিল ২৬ ডিসেম্বর ২০০৪। পৃথিবী দেখেছিল এমনই এক ভয়ঙ্কর সুনামি। একটা ব্যস্ত সকাল। পৃথিবীর কোটি কোটি মানুষ তখন নিজের স্বাভাবিক জীবন নিয়ে ব্যস্ত। কেউ কেউ হয়তো ঘুম থেকে উঠছিল, কেউ কেউ তার পরিবারকে সময় দিচ্ছিল, কেউ হয়তো সমুদ্রের ধারে দাঁড়িয়ে সূর্যের আলো দেখছিল। তবে কেই বা জানতো, তাদের থেকে হাজার হাজার মিটার দূরে সমুদ্রের গভীর অন্ধকারের নিচে পৃথিবীর বিশাল দুটি ভূত্বকীয় প্লেটের মধ্যে জমে থাকা চাপ আর কয়েক মুহূর্তের মধ্যেই তার ভয়াবহতা মুখ পেতে চলেছে। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিমে, ভারত মহাসাগরের গভীরে পৃথিবী কেঁপে উঠল। এটি কোনো সাধারণ ভূমিকম্প ছিল না, এটির মাত্রা ছিল ৯.১ থেকে ৯.৩। আর এই ভূমিকম্পর পরই সমুদ্রের নিচে শুরু হয়ে গেল এমন এক ঘটনা, যার প্রভাব পৌঁছে গেল হাজার হাজার কিলোমিটার দূরে মানুষের জীবনেও। কারণ ভূমিকম্প শেষ হলেও বিপদ তখনও শেষ হয় নাই। ভূমিকম্পের পরপর খুব অল্প সময়ের মধ্যে সুমাত্রার উপকূলীয় অঞ্চলগুলোতে বিশাল ঢেউ আছড়ে পড়তে শুরু করল। ইন্দোনেশিয়ার আচেই অঞ্চলে সবথেকে বেশি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সমুদ্রের পানি প্রচণ্ড ঢেউয়ের সঙ্গে স্থলভাগের মধ্যে ঢুকে পড়ছিল। ঘরবাড়ি, রাস্তা, যানবাহন ও বিভিন্ন অবকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছিল। অনেক উপকূলীয় এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়ে পড়েছিল। এই ভয়াবহ দুর্ভিক্ষ এখানেই শেষ হয়নি। শ্রীলঙ্কার অনেকগুলো গ্রাম ও শহর ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভারতের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ ও তামিলনাড়ু সহ বিভিন্ন উপকূলীয় অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়। থাইল্যান্ডের বিভিন্ন পর্যটন এলাকাগুলোতেও সুনামি আঘাত আনে। এই দুর্যোগের সবথেকে ভয়াবহ দিক ছিল প্রাণহানি। বিভিন্ন দেশের সরকারি ও আন্তর্জাতিক হিসাব অনুযায়ী প্রায় ২,৩০,০০০ মানুষ মারা যান বা নিখোঁজ হন। লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি হারান। কৃষিজমি এবং ফসলগুলো তলিয়ে যায়। উপকূলীয় এলাকার ব্যবসা-বাণিজ্যগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অনেক রাস্তা ও সেতু নষ্ট হয়ে যাওয়ায় দুর্গত এলাকায় সাহায্য পৌঁছানো কঠিন হয়ে পড়ে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাও অনেক জায়গায় বিপর্যস্ত হয়ে যায়। এক পর্যায়ে সুনামি থেমে গেলেও প্রভাবটা থেকে যায়। উপকূলীয় এলাকায় বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ জমে যায়। অনেক জায়গায় পানির উৎস দূষিত হয়। উপকূলীয় অঞ্চলগুলোতে স্বাস্থ্য এবং স্যানিটাইজেশনের সমস্যা হতে শুরু করে। হাজার হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে হয়। মানুষ তখনও শুধু খাবার আর পানি নয়, নিরাপদ আশ্রয়ের অভাবে ভুগছিল তারা। ইন্দোনেশিয়া ছিল সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি। বিশেষ করে আচেহ অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছিল।
অনেক উপকূলীয় বসতি প্রায় সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। শ্রীলঙ্কাতেও ব্যাপক প্রাণহানি এবং অবকাঠামোর ক্ষতি হয়েছিল। ভারতের কিছু উপকূলীয় এলাকা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জগুলোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। থাইল্যান্ডে পর্যটন ভিত্তিক উপকূলীয় এলাকাগুলোর ব্যাপক ক্ষতি হয়। এছাড়াও আফ্রিকান কিছু দেশ সুনামির প্রভাব অনুভব করতে পারে। সুনামির খবর সারা দেশে ছড়িয়ে পড়ার পরই আন্তর্জাতিকভাবে বড় ধরনের ত্রাণ কার্যক্রম শুরু হয়। বিভিন্ন দেশ অর্থ, খাবার, পানি, ঔষধ এবং প্রয়োজনীয় সামগ্রী পাঠায়। আন্তর্জাতিক সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় মানুষ উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সাহায্য করেন। অনেক মানুষ নিজের পরিবারের সদস্য হারিয়েও অন্যদের খুঁজতে সাহায্য করে। এই উদ্ধার এবং ত্রাণ কার্য চলতে থাকে কয়েক মাস ধরে। এরপর শুরু হয় দীর্ঘমেয়াদী পুনর্গঠন। ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি, রাস্তা সেতু মেরামত করা, স্কুল হাসপাতাল পুনর্নির্মাণ, জেলেদের নৌকা এবং প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া, অনেক পরিবারকে নতুন করে জীবিকা গড়ে তোলার সাহায্য করা, এসবে অনেকটা সময় ব্যয় হয়। তবে ২০০৪ সালে সুনামি বিশ্বের কাছে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রেখে দেয়। সুনামির আগে অনেক ভারত মহাসাগরীয় দেশে পর্যাপ্ত আঞ্চলিক সহযোগিতার ব্যবস্থা ছিল না। এই ঘটনার পর ভারত মহাসাগরীয় অঞ্চলে সুনামি সতর্কতা ও পর্যবেক্ষণ ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়। সমুদ্রের নিচে ভূমিকম্প শনাক্ত করার ব্যবস্থা, সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন পর্যবেক্ষণ এবং দ্রুত সতর্ক বার্তা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়। ঘটনাটা শুনতে যতটা সহজ লাগছে, বিশ্ববাসীর কাছে সেই সময়টাও ঠিক ততটাই কঠিন ছিল, যা তারা পেরিয়ে এসেছে। তবে একটা কথা বলা বাহুল্য, ২০০৪ সালের এই প্রাকৃতিক দুর্যোগ আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যায়। প্রাকৃতিক দুর্যোগকে আমরা থামাতে পারব না কখনোই, কিন্তু বিজ্ঞান, প্রস্তুতি, সতর্কতা এবং মানুষ পারস্পরিক সহযোগিতা এর মাধ্যমেই এই ক্ষতিগুলো অনেকটা কমানো সম্ভব।